নমস্কার বন্ধুরা, আজকের মুভি এক্সপ্লেনেশনে থাকছে দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন। সালে তৈরি মালায়ালাম ভাষা একটি ছবি দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে মিসেস ছবিটিতে। আজকে সেই ছবিটিরই এক্সপ্লেনেশন। আজকের সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছে রিচা, যে একজন নৃত্যশিল্পী। অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই রিচা নামের একটি মেয়েকে, যে নাচ করতে ভীষণ ভালোবাসে। তার বিয়ে তৈরি হয়ে যায় দিবাকর নামের একটি ছেলের সাথে। দিবাকর একজন ডাক্তার, যার নিজস্ব ক্লিনিক আছে। রিচার ও দিবাকরকে প্রচণ্ড ভালো লাগে। দুজনার ভাইব খুব সুন্দর ম্যাচ করে এবং রিচা খুশি খুশি এই বিয়েতে রাজি হয়ে যায়। বিয়ে খুব ধুমধাম করেই সম্পন্ন হয়। বিয়ের পরে ফুলসজ্জার রাত, সেটাও খুব তারা মজাদার ভাবে কাটায়। বউ ভাতের পরের দিন সকালবেলা রিচা উঠে রান্নাঘরে গিয়ে দেখে তার শাশুড়িমা রান্নার জোগাড় যন্ত্র করছে। সে তখন তাকে বলে, চলো আমি তোমার সাথে সাথে কিছু হেল্প করি। এবং সে বলে, চলো আমি মিক্সিতে আচারটা বানিয়ে ফেলি। কিন্তু তার শাশুড়িমা তাকে বলে যে তার শ্বশুর মশাইয়ের শিলনোড়াতে বাটা চাটনি পছন্দ, মিক্সিতে বাটা চাটনি সে কোনো স্বাদ পায় না। পরের দৃশ্যে আমরা দেখি রিচা দিবাকরের জন্য চা বানায় এবং সেই চা থেকে দিবাকর অর্ধেক চা রিচাকে একটা অন্য কাপে ঢেলে দেয়। সো সুইট। রাত্রিবেলা রিচা কিচেনে এসে দেখে যে তার শাশুড়িমা বাসনকোসন ধুচ্ছে। তখন সে তার শাশুড়িমাকে বলে বাসনকোসন রেখে দিতে, কালকে কাজের লোক এসে ধুয়ে নেবে। কিন্তু শাশুড়িমা বলে, না, এঁটো বাসন রান্নাঘরে রাখতে নেই। রিচা নিজের রুমে চলে আসে। সেখানে দিবাকর তার জন্য অপেক্ষায় থাকে। যে নতুন দাম্পত্য শারীরিক মিলনের আকাঙ্ক্ষা দিবাকর এক রাত স্বপ্ন নিয়ে রিচার জন্য অপেক্ষা করতে থাকে। যদিও সেই রাতে রিচার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু দিবাকরের ইচ্ছার কাছে রিচার অনিচ্ছা পরাজিত হয়। অন্যদিকে আমরা দেখতে পাই রিচার শাশুড়ি মা রাত্রির 12টা পর্যন্ত রান্নাঘরে সমস্ত কাজকর্ম শেষ করে। আর রিচা বুঝতে পারে না যে তার অনিচ্ছা সত্ত্বেও কেন দিবাকর তার উপরে জোর করলো। রিচার শাশুড়ি মা খুব সকাল সকাল উঠে পড়ে সংসারের সমস্ত কাজকর্মে লেগে যায়। ঘুম থেকে উঠে সে তার স্বামী জামা কাপড় রেডি করে, বিছানার পাশে তার জুতো রেখে দেয় এবং তার জন্য জোয়ান ভেজানো জল রেডি করে। তারপরে সে রান্নাঘরে গিয়ে রান্নার কাজে লেগে যায়। রিচাও তার সঙ্গে হেল্প করে। অন্যদিকে দিবাকর চলে যায় টেনিস খেলতে। শ্বশুরমশাই পেপার পড়ে, তারপর বাড়ির চাকরকে দিয়ে সে বডি ম্যাসাজ করায়। অন্যদিকে দিবাকর তার ঘরের থেকে রান্নাঘরে রিচাকে ফোন করে এবং বেডরুমে আসতে বলে এবং বলে, আমার জামা কাপড় বার করে দাও। রিচা তার প্যান্ট শার্ট বার করে দেয়। তখন সে বলে পুরো কাপড়, অর্থাৎ তার জামা কাপড়ের সাথে সাথে তার আন্ডারগার্মেন্টসও বার করে দিতে বলে। এবং রিচা মজা করে বলে, পরিয়েও দিতে হবে নাকি? তখন দিবাকর বলে, হ্যাঁ, পরিয়ে দিলেও ভালো হয়। দিবাকর নিজেই পারতো জামা কাপড়টা বার করে নিতে, কিন্তু তবুও সে রিচাকে দিয়ে সেই কাজটা করায়। সকালবেলা খাবার টেবিলে রিচার শ্বশুর এবং তার স্বামী খাবার খেতে থাকে। রিচার শাশুড়ি এবং রিচা তাদের খাবার পরিবেশন করতে থাকে। এই সময় রিচা তার শাশুড়িকে বলে, তুমিও খেয়ে নাও, গরম গরম রুটি আছে। কিন্তু তার শ্বশুর তখন বলে ওঠে, ও এখন খেয়ে কি করবে, ও কনসা কাজে যাবে। এবং রিচা কিছু বলতে চায়, কিন্তু তার আগেই তার শাশুড়ি তাকে রান্নাঘরে পাঠায়, বলে রান্নাঘর থেকে লুচি নিয়ে এসো। খাবার পর্ব শেষ হতেই রিচার শ্বশুর চায় চা খাবে বলে এবং রিচা যায় রান্নাঘরে চা বানাতে এবং সে সবার জন্য চা বানায়। এবং সে সেই প্রথম দিনের মতো আশা করেছিল যে দিবাকরও তার কাপের থেকে কিছুটা চা তার জন্য দেবে, কিন্তু দিবাকর সেদিকে কোনো ভ্রুক্ষেপই করে না। সে তার মতো কাজে বেরিয়ে যায়। অন্যদিকে রিচার শ্বশুরমশাই বেরোবার আগেই তার শাশুড়িমা তার জুতো জোড়া রেডি করে দেয়। ঘরের পুরুষেরা জলখাবার খেয়ে বেরিয়ে যাওয়ার পর ঘরের দুই মহিলারা এবার তাতে জলখাবার নিয়ে বসে। রিচার বাবার নামে একটা বন্ধু ছিল। সে বন্ধু তাকে ভিডিও কলে ফোন করে বলে যে নাচের একটা ভালো প্রোগ্রাম হচ্ছে, তুইও এসে আমাদের সাথে জয়েন কর। কিন্তু রিচা যাবে কি করে? সে সংসারের কাজকর্ম শেষ করে সময়ই পাচ্ছে না। রিচার একজন ননদ আছে এবং যে বিদেশে থাকে এবং সে অন্তঃসত্ত্বা, অর্থাৎ সে মা হতে চলেছে। এবং সে একদিন ফোন করে সে তার মাকে বলে যে কিছুদিন আমার কাছে এসে থাকো। এবং রিচাও তার শাশুড়িকে বলে, তুমি যাও, কোনো অসুবিধা হবে না, আমি এদিক সামনে নেব। রিচার শাশুড়ি মেয়ের কাছে যাবে বলে অনেক রকমের খাবার বানাতে থাকে এবং রিচাও তার শাশুড়ির সঙ্গে থেকে থেকে সেসব খাবার কিভাবে বানাচ্ছে সেগুলো শিখে নিতে থাকে। এরপর একদিন রিচার শাশুড়ি রিচার উপর সংসারের দায়িত্ব দিয়ে মেয়ের কাছে চলে যায়। পরের দিন থেকে রিচা সকাল সকাল উঠে তার শ্বশুরের জন্য চা বানিয়ে নিয়ে যায়, কিন্তু শ্বশুরমশাই তাকে বলে যে তার শাশুড়ি মা তাকে সকালে চা দিত না, তাকে জোয়ান ভেজানো জল দিত। এরপর রিচা ব্যস্ত হয়ে পড়ে সকালে জল খাবার তৈরি করতে। সে শিলনোড়াতেই চাটনি বানানো শুরু করতে থাকে, কিন্তু শিলনোড়াতে বাটতে বাটতে তার চোখে একটু লঙ্কা চলে যায় এবং তাড়াতাড়ি কাজটা করার জন্য সে মিক্সিতেই আচারটা বানাতে থাকে। এবং তার শ্বশুরমশাইয়ের কানে মিক্সির আওয়াজ যায়, কিন্তু সে কিছু বলে না। খেতে বসে তার স্বামী দিবাকর তাকে বলে, শুধুই রুটি, লুচি বানাওনি? রিচা তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে লুচি বানাতে থাকে। অন্যদিকে তার শ্বশুর বলে, চাটনি আমাকে দিও না, দই থাকলে দই দাও, শিলনোড়াতে বাটতে গেলে একটু কষ্ট হয় না? আর তুমি বা কি করবে, একা হাতে আর কত দিক সামলাবে? তোমার শাশুড়ির নয় অভ্যাস ছিল। কথাটার মধ্যে একটা ব্যঙ্গ ছিল। ওদিকে দিবাকর অফিস বেরোবার সময় রিচাকে আদর করতে আসলে রিচা বলে তার গা দিয়ে রান্নাঘরের গন্ধ বেরোচ্ছে। দিবাকর তাকে বলে, এটা কোনো ব্যাপার না, কিচেনে থাকলে এরকম গন্ধ গা থেকে বেরোয়, এটা দুনিয়ার শ্রেষ্ঠ গন্ধ।
দিবাকর অফিস বেরিয়ে যাওয়ার পর রিচার সমস্ত এঁঠো বাসন পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে, তারপর সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং কানে ইয়ারবাডস গুঁজে সে তার নাচের ভিডিও দেখতে থাকে। ঠিক এই সময়ই বাড়ির চাকর এসে খানিকটা খাসির মাংস দিয়ে যায়, বলে স্যার পাঠিয়েছে, এটা লাঞ্চে তাকে অফিসে পাঠাতে হবে। একটুই বসেছিল, তার মধ্যে আবার তাকে রান্না করতে শুরু হয়। সে নিজের মুডকে খানিকটা হালকা করার জন্য নিজের ডান্স ভিডিও কানে ইয়ারবাডস লাগিয়ে শুনতে থাকে এবং তার তালে তালে নাচতে থাকে। কিন্তু সেই মুহূর্তে তার শ্বশুরের বাইরে বেরোনোর থাকে, সে তার চপ্পল বার করার জন্য রিচাকে আওয়াজ দিতে থাকে, কিন্তু রিচার কানে এয়ারবাডস থাকায় সে শুনতে পায় না। তার শ্বশুরমশাই নিজেই চপ্পল বার করে নেয় এবং রান্নাঘরে এসে দেখে যে তার বৌমা নাচছে। এবং রান্নাঘরে শ্বশুরমশাইকে দেখে রিচা খানিকটা অবাক হয়ে যায়। সে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে এবং তার বৌমাকে এইভাবে নাচ করতে দেখে এবং সেই রাগটা সে দরজা সপাটে বন্ধের মধ্যে দিয়ে বিরক্তি প্রকাশ করে। অন্যদিকে মাংস রাঁধতে দেরি হওয়ায় দিবাকরের অফিসের লাঞ্চ পৌঁছায় না। দুপুরে লাঞ্চে তার শ্বশুরকে রিচা বলে যে মাংসটা সেদ্ধ হতে দেরি হচ্ছিল। তখন শ্বশুর তাকে বলে, এটা তুমি কুকারে করেছো না, এটা আর বিরিয়ানি হলো কি করে, এটা তো পোলাও হয়ে গেল, বিরিয়ানি তো দমে তৈরি হয়, ধীরে ধীরে তৈরি করতে হয়। অন্যদিকে দিবাকর অফিস থেকে বেরিয়ে রিচাকে বলে যে 12 ঘন্টা কাজ করি, সময়ে লাঞ্চটা তো পাবো, এটাও তো ডিজার্ভ করি নাকি আমি, রাতে কি কিছু খাবার পাবো না, সেটাও পাবো না, যদি কিছু দিতে হয় লুচি দিও। অন্যদিকে রিচার শ্বশুর তার শাশুড়িকে ফোন করে বলে সে তার ছেলের বউকে হাঁড়িতে বিরিয়ানি করা কেন শেখায়নি। তখন তার শাশুড়ি উত্তরে বলে, কদিন একটু সে পোলাওই খেয়ে নিক, বিরিয়ানি সে পরে খাবে। রিচার শ্বশুর তার শাশুড়িকে আরও বলে যে ডাস্টিং করার কথা বলে গেছে তো ঠিক মতো, না হলে আমার অ্যালার্জি বাড়লে কিন্তু আমাকে হাসপাতালে ভর্তি হতে হবে। রিচা পরের দিন সকালে সমস্ত ঘর খুব ভালোভাবে ডাস্টিং করে এবং সে ইউটিউব ঘেটে সুন্দরভাবে দমে কি করে বিরিয়ানি বানাতে হয় তা শিখে তার শ্বশুরের জন্য সুন্দর একটা বিরিয়ানি বানায় এবং শ্বশুরকে দুপুরে খেতে দিতে বসে সে জিজ্ঞাসা করে বিরিয়ানি কেমন হয়েছে, কিন্তু তার শ্বশুর শুধু খেতেই থাকে, কোনো উত্তর দেয় না। একটা মানুষ কষ্ট করে যখন কিছু খাবার বানায় তখন সে আশা করে যে তার খাবারটা কেমন হয়েছে সামনের মানুষটি যেন একটু বলে। দিবাকরকে অফিসের লাঞ্চ পাঠিয়ে শ্বশুরকে খেতে দিয়ে রিচা এবার একা একা খেতে বসে। অফিস থেকে রাতে দিবাকর ফেরার পর রিচা বলে, দিনের অনেকটা বিরিয়ানি বেঁচে গেছে, আমরা রাতে ওটাই ডিনার করে নিই। কিন্তু দিবাকর বলে, না, দিনে অনেক রিচ খেয়েছি, রাতে একটু হালকা খাবো, তুমি আমার জন্য হালকা করে একটু তরকারি আর লুচি বানিয়ে দাও। এই করতে করতে বিরক্ত নিয়েও সে রান্নাঘরে যায় এবং সে তার মাকে ফোন করে বলে, এখানে হেল্প করার জন্য কেউ নেই, আমি কি একটা রান্নার লোক রাখার কথা বলবো। শুনে তার মা বলে যে এখনই নতুন গেছো, এখনই কিছু বলো না, একটু অ্যাডজাস্ট করে নাও। উত্তরে রিচা বলে, অ্যাডজাস্টই তো করে যাচ্ছি। রিচা বলে যে খাবার বেঁচে গেলে সেটা আমাকে খেয়ে নিতে হয়, না তো পরের দিন ফেলে দিতে হয়। উত্তরে তার মা বলে, তাহলে একটু হিসাব করে খাবার বানাও। উত্তরে রিচা বলে যে তোমার সাথে কথা বলাই তো বৃথা, চলো ফোন রেখে দাও। রাতের সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেলে রিচা রান্নাঘর পরিষ্কার করে এবং সে দেখে বেসিনে জল জমে গেছে। নোংরা জলের মধ্যে হাত ডুবিয়ে ময়লা পরিষ্কার করতে রিচার ভীষণ ঘেন্না লাগছিল, কিন্তু কিছু করার উপায় নেই, তাকে এটা পরিষ্কার করতেই হবে। রান্নাঘরের সমস্ত নোংরা জল পরিষ্কার করে সে যায় বেডরুমে তার স্বামী দিবাকর তার সাথে শারীরিক মিলনের আকাঙ্ক্ষায় বসে থাকে। রিচার ইচ্ছা থাকুক বা না থাকুক, রিচার ফিলিংসের কোনো দাম ছিল না তার কাছে, সে তার নিজের সুখ তৃপ্ত করেই তৃপ্ত থাকতো। পরের দিন সকালে রান্নাঘরে কাজ করতে গিয়ে রিচা দেখে বেসিনের পাইপ লিক হয়েছে, তার থেকে ফোঁটা ফোঁটা করে নোংরা জল পড়ছে। অনেকদিন সে তার কোনো বন্ধুদের সাথে যোগাযোগ করেনি, আজকে তার এক বন্ধু ফোন করায়, সে ফোন রিসিভ করে এবং তার সেই বন্ধু তাকে বলে তাদের যে কোরিওগ্রাফির টিম ছিল সেই টিম একটা কোরিওগ্রাফির জন্য সিলেক্ট হয়েছে। তার বন্ধু তাকে আরও বলে যে 2 সপ্তাহ ধরে সে রিচাকে ফোন করছে কিন্তু তাকে সে ফোনে পাচ্ছে না। রিচা বলে তার পক্ষে যাওয়া সম্ভব হবে না। তখন তার বন্ধু তাকে বলে, ঠিক আছে, পারফরমেন্স দেখতে তো আসতেই পারো। যেহেতু ভিডিও কলে কথা হচ্ছিল সেই সময় রিচা দেখতে পায় যে তার বান্ধবীর স্বামী তার জন্য রান্নাঘরে খাবার বানাচ্ছে। রিচা তার বান্ধবীকে ব্লক করে দেয়, কারণ সে জানতো তার বান্ধবী তাকে প্রোগ্রাম দেখতে যেতে বলবে, কিন্তু সে যেতে পারবে না, তার মুড আরও অফ হয়ে যায়। রিচা ওয়াশিং মেশিনে তাদের বাড়ির সবার জামা কাপড় কাচছিল, সেই সময় তার শ্বশুরমশাই তাকে এসে বলে ওয়াশিং মেশিনে কাছাকাছি করলে ঘামের দাগ যায় না। তো রিচাকে তার শ্বশুরমশাইয়ের জামা কাপড় আলাদাভাবে কাচতে হলো। রাতে তার স্বামী দিবাকর ফিরলে রিচা তাকে বলে, আমরা কি একটা কাজের লোক রাখতে পারি, কারণ সারাদিনের সমস্ত কাজকর্ম করে আমি আমার নিজের কাজে মন দিতেই পারছি না। দিবাকর বলে, তোমার কাজ মানে কি, নাচ, সেই নাচ করে কি কোনো অর্থ উপার্জন হবে। তো উত্তরে রিচা বলে যে আগে তো করি, তারপরে তো অর্থ আসবে। দিবাকর বলে সারাদিনে সে ভীষণ ক্লান্ত, এইসব নিয়ে কথা বলা তার সময় নেই। অন্যদিকে রান্নাঘরের বেসিনের লিকেজ বেড়েই চলেছে। আজ আর রিচার ইচ্ছা করলো না বেডরুমে গিয়ে শুতে, সে বাইরের সোফাতেই শুয়ে পড়ে, কারণ এতদিনে রিচা বুঝে গেছিল তার ইচ্ছা অনিচ্ছার কোনো দামই নেই। সকালে রিচা দিবাকরকে বলে যে তার পিরিয়ড শুরু হয়েছে। তখন দিবাকর তাকে বলে, ঠিক আছে, আজকে থেকে আর তোমাকে রান্নাঘরে ঢুকতে হবে না। তো রিচা জিজ্ঞেস করে, কেন? বলো, না, তোমার তো বিশ্রামের প্রয়োজন আছে, আমি বাইরে থেকে কিছু খাবার অর্ডার করে নিচ্ছি। দিবাকর তার ক্লিনিকে গিয়ে সেখান থেকে একজন মহিলাকে পাঠায় বাড়ির সমস্ত কাজকর্ম করে দেওয়ার জন্য। সেই মহিলাকে রিচা জিজ্ঞেস করে সবসময়ের জন্য কোনো কাজের লোক পাওয়া যাবে। তো উত্তরে সেই মহিলা বলে, এই বাড়িতে সে অনেকগুলোই কাজের লোক দিয়েছে, কিন্তু এরা এতই খিচখিচ করে যে কোনো কাজের লোকই বেশি দিন টিকতে পারেনি এই বাড়িতে। যতদিন না রিচার পিরিয়ড শেষ হয় ততদিন এই মহিলায় রান্নাঘরের সমস্ত দায়িত্ব ছিল, কিন্তু তাতে দিবাকর আর দিবাকরের বাবার একদমই মন উঠছিল না। তাদের নানা রকমের সকালের ব্রেকফাস্টের দরকার ছিল, তারা অপেক্ষায় ছিল কবে রিচার পিরিয়ড শেষ হয়।
এই অবসরে রিচা তার নিজের ডান্স ভিডিওগুলো দেখতে থাকে এবং মনে মনে ভাবে তাকে এবার একটা কিছু করতে হবে, এবং সে যেমন ভাবা তেমন কাজ। খাবার টেবিলে সে তার শ্বশুরমশাইকে বলে সে দীর্ঘদিন ডান্স শিখেছে, তার একটা নাচের ট্রুপও আছে। সে বলে যে সে একজন ডান্স টিচার হিসেবে কোনো একাডেমি জয়েন করতে চায়। উত্তরে তার শ্বশুরমশাই বলে আমাদের ফ্যামিলিতে এসব মানায় না, এবং তার স্বামী বলে এসব করে কি হবে, দুদিন বাদে তুমি গর্ভবতী হবে, তখন তো এসব ছেড়েই দিতে হবে। স্বামী শ্বশুরের এই মনোভাব তাকে ভীষণ বিরক্ত করে তোলে। একদিন বাড়িতে কিছু অতিথি আসে, রিচা তার মতো তাদের আতিথেয়তা করে, কিন্তু সবকিছুর মধ্যেই তারা রিচার খুঁত ধরতে থাকে। অতিথিদের মধ্যে থাকা একজন ভদ্রলোক বলে আজকে আমরা মটন খাবো, এবং রিচা বলে রান্না হয়ে গেছে, কিন্তু সে বলে মটন আমি রান্না করব। মটন তো সে রান্না করে, কিন্তু রান্নাঘরের যা অবস্থা করে তা দেখে রিচা হতো। পরের দিন সকালে রিচা স্বামী এবং তার শ্বশুরের জন্য খুব ভালো ব্রেকফাস্ট বানায় এবং স্বামীকে লাঞ্চে খাবার পাঠিয়ে নিজে রেডি হয় বেরোবার জন্য। তখন তার শ্বশুর তাকে জিজ্ঞাসা করে সে কোথায় বেরোচ্ছে। উত্তরে রিচা বলে তার একটা ইন্টারভিউ আছে, এবং তার শ্বশুর সেটা শুনে বিরক্ত হয়ে বলে যে বলেছিলাম না আমাদের বাড়িতে এসব হবে না। তার শ্বশুর আরও বলে যে তোমার শাশুড়ি মাও ইকোনমিক্সে পিএইচডি করেছে, কিন্তু তার কাছে তার স্বামী এবং সংসার সন্তানই ফার্স্ট প্রায়োরিটি ছিল। শ্বশুরমশাই রিচার কোনো কথায় কানই দেয় না। রিচারও কিছু করার ছিল না, সে বাধ্য হয় ইন্টারভিউতে না যেতে। নিজের প্রতিভা যখন অনাদরে অবহেলায় নষ্ট হয়ে যায় তখন যে কষ্টটা হয় সেটাই হচ্ছিল রিচার। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রিচা এবং রিচার পর দিবাকর গেছে রিচার এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণে। সেখানে খাবার শেষের পরে দিবাকর টেবিল থেকে প্লেট তুলতে গেলে রিচা বলে ওঠে যে কি ব্যাপার, ঘরে তো কোনো কাজই করো না, এখানে এসে প্লেট তুলছো যে বড্ড। রিচা আরও বলতে থাকে যে প্লেট তো তোলা দূরে থাক, সে তার বাবার সঙ্গে খেতে বসে এবং বাবার সঙ্গে উঠে বেরিয়ে চলে যায় অফিসে। দিবাকরের সঙ্গে সঙ্গে বলতে থাকে আমার ক্লিনিকে আমি একাই কাজ করি, তুমি কি আসো সেখানে আমাকে হেল্প করতে। রিচাও বলে তুমি কি আমাকে বাইরে কাজ করতে যেতে দেবে, ফ্রিতে কুক আর কাজের লোক যে পেয়ে গেছো। আসলে রিচা এত কিছু বলার ক্ষমতা জুগিয়েছিল, সে সেদিনকে একটু ওয়াইন খেয়ে নিয়েছিল। এরপরে দিবাকর রেগে আড়ালে নিয়ে গিয়ে রিচাকে বলে তুমি কি বলছো বন্ধুদের সামনে, আমাকে অপমান করার জন্য এখানে নিয়ে এসেছো। রিচা একটু ঘাবড়ে গিয়ে বলে আমি তো ইয়ার্কি মারছিলাম। রিচা দিবাকরের মান ভাঙানোর চেষ্টা করে এবং সে দিবাকরকে বলে রাতে স্বামী স্ত্রী ঝগড়া করে শুতে নেই। দিবাকর সাময়িক শান্ত হয়ে গেলেও কিছুক্ষণ পর সে তার স্ত্রী রিচার সাথে শারীরিক সম্পর্ক করতে উদ্যত হয়, কিন্তু রিচার ইচ্ছা না থাকলেও সে বাধ্য হয়। দিবাকরের কাছে তার স্ত্রীর ইচ্ছা অনিচ্ছার কোনো দামই নেই। অন্যদিকে কিচেনের বেসিনে লিকেজ বাড়তেই থাকে। রিচা অনেকবার দিবাকরকে বলা সত্ত্বেও সে প্লাম্বার ডাকে না, সে হু না করে সরে যায়। এরপর দিবাকর রিচাকে বলে তাকে কনফারেন্সে যেতে হবে, তার ব্যাগ প্যাক করে দিতে, এবং আরও বলে যে সামনের সপ্তাহে বাবার জন্মদিন আসছে, বাবার লাঞ্চে অনেক বন্ধুরা আসবে, খাবার দাবার যেন জবরদস্ত হওয়া চাই। কনফারেন্সে যাওয়ার আগে দিবাকর রিচার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায়, কিন্তু রিচা এবার ভীষণ রেগে যায়। সে দিবাকরকে দূরে ঠেলে দেয় এবং সে বলে শারীরিক সম্পর্ক মানে শুধু একজনের আনন্দ নয়, তুমি বোঝো না যে আমার ইচ্ছা বা অনিচ্ছা আছে নাকি। তখন দিবাকর বলে ইচ্ছা আবার অনিচ্ছার কি আছে, আমাদের তো ফ্যামিলি প্ল্যানিং করতে হবে, আমরা তো সংসারের লোক। রিচা বলে ফ্যামিলি প্ল্যানিং। রিচা তখন বলে ফ্যামিলি প্ল্যানিং এর আগে নিজের স্ত্রীকে একটু ভালোবাসতে শেখো দিবাকর, তুমি জানো তুমি আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম দাও না। দিবাকর রেগে গিয়ে বলে তোমার আবার ইচ্ছা অনিচ্ছা কিসের, আছে কি তোমার মধ্যে তোমার ইচ্ছা অনিচ্ছা দেখানোর জন্য? সারাদিন তো তোমার গা থেকে রান্নাঘরের গন্ধ আসতে থাকে, আয়নায় কোনোদিন নিজের মুখটাও দেখেছো? আমি বলেই তোমার কাছে আসে। এই বলে সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। কিছুদিন পরে করবা চৌথের অনুষ্ঠান আসে, সেই উপলক্ষে বাড়িতে আসে তার পিসি শাশুড়ি। যেহেতু তার শাশুড়ি অনুপস্থিত, তাই সে নতুন বউকে করবা চৌথের নিয়মকানুন শেখানোর জন্য রিচার বাড়িতে আসে। রান্নাঘরের লিকেজ দেখে পিসি শাশুড়ি রিচাকেই দোষ দেয়, বলে যে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তবেই না ঘরের বৃদ্ধি হবে, তবেই না সংসারের লক্ষ্মী অবস্থান করবে। রিচা তার পিসি শাশুড়িকে তার নাচের ভিডিও দেখায়, বলে সে নাচ করতে ভীষণ ভালোবাসে। খাবার টেবিলে তার শ্বশুরমশাই তার উপবাস সম্পর্কে অনেক জ্ঞান দেয়, বলে যে উপবাস করা শরীরের পক্ষে ভালো, নানা রকম বৈজ্ঞানিক কারণেই এই উপবাস এই নিয়মগুলো তৈরি হয়েছে। রিচার পিসি শাশুড়িও তার শ্বশুরের কথায় সহমত হয়। এরপরে করবা চৌথের দিন সকালে নানা রকম খাবার বানানো তৈরি হয়। যেহেতু রিচা খাবার বানাতে বানাতে মাঝে মাঝে টুকটাক খাবার মুখে ছুড়ে দিত, তাই পিসি শাশুড়ি তাকে এসে বলে আবার দেখো আজকে যেন খাবার মুখে ছুড়ে দিও না। রিচার পিসি শাশুড়ি বিপির প্রবলেম ছিল, সে হঠাৎ করে অসুস্থ বোধ করা। রিচা তাকে বলে তোমার এই বয়সে উপোস করার কি দরকার আছে, কিছু খাবার খেয়ে নাও না। তাতে পিসি শাশুড়ি ভীষণ রেগে যায় এবং বলে আমি দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছি, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে নাকি, তোমাদের এই নতুন জেনারেশনের এই সমস্যা। সন্ধ্যেবেলায় রিচা দেখে তার পিসি শাশুড়ি তার শ্বশুরমশাইকে তার ডান্সের ভিডিও দেখাচ্ছে, এবং দিবাকর এসে রান্নাঘরে রিচাকে বলে যে তোমার সোশ্যাল মিডিয়া প্রাইভেট নয় কেন, তুমি এটাকে এক্ষুনি প্রাইভেট করো, এইসব ডান্সের ভিডিওটিরও একদম ভালো দেখে না। রিচা এবার ভীষণ রেগে যায়, সে বলে আমি করবো না প্রাইভেট, কি হয় আমি দেখি। প্রথম করবা চৌথ, কিন্তু রিচার চোখ দিয়ে জল পড়তে থাকে। অনুষ্ঠান শুরু হয়, কিন্তু রিচার মধ্যে কোনো আনন্দ থাকে না, সে একদম চুপচাপ হয়ে যায়, শুধু ফর্মালিটিসগুলোই পালন হয়। এরপর শ্বশুরমশাই জন্মদিন এসে উপস্থিত হয়, শ্বশুরমশাই বন্ধুরা সব চলে আসে, তারা পার্টি করতে থাকে, আর রিচা রান্নাঘরে বসে তাদের ফরমাইশ তলব করতে থাকে, তারা যা হুকুম করে তাই বানিয়ে দিতে থাকে।
এই সময় বাইরে থেকে একজন অর্ডার করে যে 9 জনের জন্য 9 রকমের ভিন্ন স্বাদের শরবত বানিয়ে দিতে। ওইদিকে এক বয়স্ক রিলেটিভ কত্থকের ডান্স স্টেপ করতে থাকে এবং দিবাকরকে বলে, এই তো এইভাবেই তোমার বউ নাচে না। এই কথাটাতে দিবাকর খুব অপমানিত বোধ করে এবং সে রান্নাঘরে এসে রিচাকে বলতে থাকে, কেন তুমি তোমার ডান্সের ভিডিও দিয়েছো, কেন এগুলোকে ডিলিট করোনি, এবং হুকুমও করতে থাকে তাড়াতাড়ি শরবত পাঠাও। ওইদিকে বেসিনে লিকেজের মতো তাদের সম্পর্কে লিকেজও বাড়তে থাকে। এতদিন রিচা নিজেকে ভীষণ রকমভাবে কন্ট্রোলে রেখেছিল, কিন্তু আর সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। ওদিকে বেসিনের লিকেজ এতটাই বেড়ে যায় যে বালতিও ভরে যায় সেই নোংরা জলে। নোংরা জলে সে গ্লাসে ভরে শরবত আকারে পাঠিয়ে দেয় এবং বলে, না এবার শরবত খাও তোমরা। রিচার এই ঘটনা তার শ্বশুর এবং স্বামী ভীষণ রেগে গিয়ে রান্নাঘরে আসে এবং রিচা বেঁচে থাকা নোংরা জলটা তাদের মুখে ছুড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। রিচা বাপের বাড়িতে আসলে তার বাবা মা তাকে উল্টে বোঝায় যে এইটুকু কথার জন্য কেউ বাড়ি ছেড়ে চলে আসে, চলো তোমাকে তোমার শ্বশুর বাড়ি দিয়ে আসি, তুমি গিয়ে ক্ষমা চেয়ে নেবে। সেই মুহূর্তে সেখানে রিচার ছোট ভাই আসে এবং এক গ্লাস জল চায় এবং রিচার মা রিচাকে বলে, তুমিও এক গ্লাস জল খাও, তোমার ভাইকে দাও। এতে রিচা ভীষণ রেগে যায় এবং সে বলে, দেবো না আমি ওকে জল, কেন দেবো? তখন রিচার মা বলে, এই একটু কথাতে এত রেগে যাচ্ছ কেন? তখন রিচা বলে যে তোমাদের মতো মায়েরাই ছেলেদের ছোট থেকে এরকম ভাবে বিগড়ে রেখে দিয়েছো, তাদের অর্ডার করতে বলে ছেলে এবং মেয়ের মধ্যে বিভেদটা ছোটবেলা থেকে তোমরা মায়েরা তাদের মধ্যে ঢুকিয়ে দাও। এই বলে রিচা তার রুমে চলে যায়। মুভিতে আমরা কিছুদিন বাদে দেখতে পাই যে দিবাকর আবার বিয়ে করেছে এবং তার নতুন বউ সেই সব কাজকর্মই করছে যা এতদিন রিচা করতো। থুই বলা ভালো যে সে একজন নতুন কাজের লোক পেয়েছে আর রিচা তার নিজের জীবন নিজের মতনই চালিত করছে। সে ডান্সার হতে চেয়েছিল, সে ডান্সার হয়েছে, অন্যের অঙ্গুলি হিলনে আর তার জীবন চলে না। এইখানেই মুভিটি এইভাবে শেষ হয়ে যায়। মুভিতে দেখানো ঘটনাগুলো কম বেশি সব সংসারেই ঘটে থাকে, কিন্তু পার্থক্যটা এখানেই যে এখানে কেউ এটাকে মেনে নেয় রিচার শাশুড়ির মতো, আবার কেউ মেনে নেয় না সেটা রিচার মতো। ঘরের কাজ নিজে করার মধ্যে কোনো অন্যায় নেই, কিন্তু মানসিকতা তখনই ধরা পড়ে যখন এটা ধরে নেওয়া হয় যে ঘরের সমস্ত কার্য মহিলারাই করবে। কথায় বলে সংসার সুন্দর হয় রমণীর গুণে, কিন্তু না, সব সম্পর্কই সুন্দর হয় অ্যাডজাস্টমেন্টে। যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কোনো সংশোধন, কোনো পরিবর্তনের প্রয়োজন হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।